গল্প মেঘাচ্ছন্ন হৃদয়ে প্রণয়ের বর্ষণ। কলমে তানিশা আক্তার তিশা। গল্পের সূচনা পর্ব। বর্ষণের রাতে লাল বেনারসি গায়ে নববধূ রূপে এলোমেলো পায়ে ছুটছে রাহা। মুষলধারে বৃষ্টি পড়ছে। রাহা সেই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। বৃষ্টির বেগের কারণে সবকিছু ঝাপসা দেখলেও থামার নাম নিচ্ছে না রাহা। নিজের সতীত্ব রক্ষা করার জন্য ছুটছে রাহা। রাহা বারবার পিছনে তাকাচ্ছে আর দৌড়াচ্ছে। পিছনে ঘুরে দৌড়াতে দৌড়াতে রাহা সামনে তাকাতেই হঠাৎ সামনে একটা গাড়ি চলে আসে। গাড়ির সামনে হঠাৎ কেউ এসে পড়ায় নাইম হার্ট ব্রেক করে। তবে শেষ রক্ষা হলো না, রাহা গাড়ির সাথে আঘাত পেয়ে ছিটকে যেয়ে রোডে পড়ে যায়। রায়ান গাড়িতে বসে কানে ইয়ারফোন গুজে চোখ বুজে গান শুনছিল। হঠাৎ এত জোরে ব্রেক করাই রায়ানের ঝাঁকুনি লাগে, যার ফলে ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। এভাবে হার্ট ব্রেক করাই রায়ান ভ্রু কুঁচকে নাইমকে জিজ্ঞেস করে, কি ব্যাপার নাইম, এভাবে ব্রেক করলি কেন? দোস্ত, গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়েছিল। মেয়ে? নাইমের কথা শুনে রায়ান দ্রুত গাড়ির দরজা খুলে গাড়ি থেকে বের হয়ে আসে। ওর সাথে সাথে নাইমও গাড়ি থেকে নেমে আসে। গাড়ির সামনে রোডে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে রায়ান। একটা মেয়েকে এভাবে রাস্তায় থাকতে দেখে রায়ান দ্রুত পায়ে মেয়েটার কাছে এসে মেয়েটাকে উঠতে সাহায্য করে। মেয়েটার কপালে রক্ত দেখে রায়ান বিচলিত হয়ে যায়। ও কিছু বলতে নিবে তার পূর্বেই রাহা আতঙ্কিত গলায় বলে উঠে, আমাকে বাঁচান প্লিজ, আমাকে ওদের হাত থেকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। কথা বলতে বলতেই রাহা রায়ানের গায়ে ঢলে পড়ে। রাহা রায়ানের গায়ে ঢলে পড়তেই রায়ান রাহাকে ধরে ফেলে। হঠাৎ রায়ান অনেকগুলো পায়ের শব্দ শুনতে পায়। ওর মনে হচ্ছে কয়েকজন লোক দৌড়ে এই দিকেই আসছে। রায়ান চোখ তুলে সামনে তাকায়। ও দেখতে পায় 4টি ছেলে এদিকেই দৌড়ে আসছে। ছেলেগুলো ওদের সামনে আসতেই রায়ান এবং নাইমকে দেখা মাত্রই থেমে যায়। ওরা রায়ানের বুকে রাহাকে দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রায়ান ওদের থেকে চোখ সরিয়ে রাহার দিকে তাকায়। রাহাকে বুক থেকে উঠিয়ে রাহার মুখ দেখা মাই রায়ানের বুক ধক করে উঠে। ও কাকে দেখছে? এ কি আদৌ কোনো মানুষ নাকি আকাশ থেকে নেমে আসা কোনো পরী? একটা মানুষ এতটা সুন্দর হয় কি করে? রাহার গায়ের ভারী গহনা এবং গায়ের লাল বেনারসি বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গেছে। বৃষ্টিস্নাত মুখশ্রী যেন রাহার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। রায়ান সেই মুখশ্রী পানে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। দোস্ত, মেয়েটার কপাল থেকে অনেক রক্ত ঝরছে। ইমিডিয়েটলি ও ট্রিটমেন্ট করতে হবে। নাইমের কথায় রায়ানের ঘোর কাটে। রায়ান দ্রুত রাহাকে কোলে তুলে নেয়। নাইম গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে দেয়। রায়ান রাহাকে নিয়ে গাড়িতে উঠে বসে। রায়ান উঠে বসতেই নাইমও গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। রায়ান রাহার বৃষ্টিস্নাত মুখশ্রী পানে তাকিয়ে আছে। মেয়েটা কেমন নিশ্চিন্তে ওর বুকের মাঝে চুপটি করে ঘুমিয়ে আছে। হঠাৎ রায়ান অনুভব করল রাহার শরীরটা বেশ ঠান্ডা হয়ে আছে। রায়ান রাহার হাত ঘষছে। রাহার শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে। শরীর কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। রায়ান যতটা সম্ভব রাহার শরীর গরম করার চেষ্টা করছে। নাইম খুব স্পিডে ড্রাইভ করছে। ওরা রায়ানের বাড়ির সামনে চলে আসে। গাড়ি থামতেই রায়ান রাহাকে কোলে করে গাড়ি থেকে বের হয়ে হাঁটতে শুরু করে। সদর দরজার সামনে আসতেই সার্ভেন্ট দরজা খুলে দেয়। রায়ান ভেতরে প্রবেশ করতে করতে নাইমকে বলে, নাইম, তুই দাদিকে নিয়ে আমার রুমে চলে আয়। ঠিক আছে। নাইম দাদির রুমে চলে যায় আর রায়ান রাহাকে নিয়ে নিজের রুমে চলে আসে। রায়ান রাহাকে বিছানায় শুইয়ে দিয়ে একজন মেয়ে সার্ভেন্টকে ওর রুমে আসতে বলে। সার্ভেন্ট রুমে আসতেই রায়ান বলে উঠে, আপনার একটা ড্রেস এনে উনার পরনের ভেজা শাড়িটা পাল্টে আপনার ড্রেসটা উনাকে পরিয়ে দিন। ওকে স্যার।
রায়ানের কথা মতো মেয়েটি তার রুমে গিয়ে রাহার জন্য ড্রেস নিয়ে আসে। আপনি উনার ড্রেস চেঞ্জ করে দিন। ওকে স্যার। সার্ভেন্টটিকে রুমে রেখে রায়ান রুম থেকে বের হয়ে আসে। আর ঠিক তখনই হন্তদন্ত হয়ে রায়ানের রুমের সামনে এসে হাজির হন রায়ানের দাদি আনোয়ারা বেগম। উনি বিচলিত হয়ে রায়ানকে প্রশ্ন করে, কি হয়েছে দাদুভাই, তুমি কাকে নিয়ে এসেছো? দাদি, নাইম তোমাকে কিছু বলেনি? আরে হ্যাঁ দোস্ত, আমি তো বলেছি, কিন্তু দাদির নাকি আমার কথা বিশ্বাস হচ্ছে না। আরে দাদুভাই, ওর কথা ছাড়ো তো, তুমি বলো কে ওই মেয়ে, কাকে নিয়ে এসেছো তুমি? দাদি, আমি উনাকে চিনি না, উনি হঠাৎ আমার গাড়ির সামনে এসে পড়েছেন। আনোয়ারা বেগম কিছু বলবে তার পূর্বেই সার্ভেন্টটি রাহার ড্রেস চেঞ্জ করে ভেজা কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে আসে। উনি বের হয়ে আসতেই রায়ান, আনোয়ারা বেগম এবং নাইম রুমে প্রবেশ করে। রাহা নিষ্প্রাণ হয়ে বিছানায় শুয়ে আছে। আনোয়ারা রাহার পাশে এসে বসেন। আনোয়ারা রাহার গালে হাত রেখে ওকে ডেকে তোলার চেষ্টা করছেন। দিদি ভাই, চোখ খোলো, চোখ মেলে তাকাও। রায়ান, মেয়েটার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। দেখি দাদি, আমাকে দেখতে দাও। রায়ান পেশায় ডক্টর, ও রাহার কাছে এসে রাহার চেক আপ করছে। রায়ান রাহার কপালের রক্ত মুছে ব্যান্ডেজ করে দিয়েছে। হাতে পায়ের ক্ষতেও অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়েছে। শেষে রায়ান রাহার হাতে একটা ইনজেকশন পুশ করে। রাহার গায়ে কম্বল দিয়ে রুমের হিটার অন করে দেয়। রাহার শরীর এখনো অনেক ঠান্ডা, ওর শরীর গরম করতে হবে, না হলে পরে সমস্যা হবে। রায়ান রাহার উপর থেকে চোখ সরিয়ে আনোয়ারা বেগমের দিকে তাকিয়ে বলে উঠে, দাদি, আজ রাতে আর ওনার জ্ঞান ফিরবে না। রাতে জ্বর আসতে পারে, তাই আমাদের সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে আজ রাতটা আমি এখনই থাকব। কি বলছো দাদি, রাত জাগলে তোমার শরীর খারাপ করবে। তুমি বরং নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু আমি চলে গেলে মেয়েটার খেয়াল রাখবে কে? আমি রাখব। তুমি চিন্তা করো না, সকালের মধ্যে উনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার রুমে যাচ্ছি। হ্যাঁ যাও। নাইম দাদিকে উনার রুমে পৌঁছে দিয়ে আসে। আর আজ তোকেও বাড়িতে যেতে হবে না, তুই এখানেই থাকিস। আচ্ছা ঠিক আছে। নাইম আনোয়ারাকে নিয়ে রায়ানের রুম থেকে চলে যায়। রায়ান দরজা লাগিয়ে রাহার পাশে এসে বসে। রায়ান রাহার দিকে তাকিয়ে দেখে ঠান্ডায় মেয়েটার শরীরটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। রুমে হিটার অন করার ফলে রাহার শরীর ধীরে ধীরে গরম হচ্ছে। তবে রুমের হিটারের জন্য রায়ানের প্রচুর গরম লাগছে। তবুও সে রাহার কাছ থেকে সরছে না। রায়ান রাহার দিকে তাকিয়ে আনমনে বলে উঠে, তুমি কে তা আমি জানি না। তবে তুমি যে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো তা তোমার ওই নববধূ রূপ দেখেই আমি বুঝেছি। প্রেয়সী, প্রেয়সী নামেই সম্বোধন করলাম তোমায়। প্রেয়সী, তুমি কি জানো তোমার সেই নববধূ রূপেরই প্রেমে পড়েছি আমি। আচ্ছা তুমি এত সুন্দর কেন বলো তো? তোমার এই চেহারায় এত মায়া কেন? কেন তুমি আমায় তোমার মায়ে জড়ালে? আমার কেন যেন মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি আমাকে তোমার কাছে টানছে, তোমার প্রতি দুর্বল করতে চাইছে। তবে প্রেয়সী, আমি যে এমনটা চাইনি। আমি আমার এ জীবনে কাউকে চাইনি, তবে কেন তুমি আজ এই বর্ষণের রাতে আমার মেঘাচ্ছন্ন হৃদয়ে প্রণয়ের বর্ষণ হয়ে এলে? কেন আমায় এতটা দিশেহারা করে দিলে? কেন তোমাকে দেখার পর থেকে আমার বুকের মাঝের ঝড় ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে? আচ্ছা এতগুলো কেনর উত্তর কি আছে তোমার কাছে? আদৌ কি আমি আমার এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাব? কি জানি, হয়তো পাবো, নয়তো না। রায়ান রাহার চোখে মুখের উপর পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে রাহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রাত যত বাড়ছে রাহার জ্বরও ততই বেড়ে চলেছে। রায়ান ওর মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে, হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে, যতটা সম্ভব ওকে সুস্থ করার চেষ্টা করছে।
রায়ান সারাটা রাত রাহার সেবা করেছে। রায়ানের সেবায় রাহার জ্বর কিছুটা কমেছে। ভোর 4:30টার দিকে রায়ানের চোখ লেগে আসে ও রাহার পাশে বসে বিছানার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 7টায় আস্তে আস্তে চোখ মেলে তাকাচ্ছে রাহা। ও চোখ মেলে নিজেকে একটি রুমে আবিষ্কার করে। অচেনা অজানা এক রুমে নিজেকে পেয়ে রাহা ভয় পেয়ে যায়। ও চটজলদি শোয়া থেকে উঠে বসে। বাম দিকে তাকাতেই রাহা ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পায়। নিজের গায়ে অন্য পোশাক দেখতে পেয়ে রাহার ভয় দ্বিগুণ বেড়ে যায়। ও দ্রুত নিজের হাত পা থেকে গলা পর্যন্ত সম্পূর্ণ শরীর চেক করে। না, সব ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এটা কোথায় এলাম আমি, আর কেই বা এখানে আনলো আমায়? এই কথাগুলো রাহার মাথায় ঘুরপাক খাচ্ছে। অজানা অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করে রাহার ভয় ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে। হঠাৎ রাহা দরজা খোলার শব্দ শুনতে পায়। ও ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই রায়ানকে দেখতে পায়। অচেনা ব্যক্তিকে দেখে রাহার ভয় আরও বেড়ে গেল এবং ভয় নিজেকে আরও গুটিয়ে নিল। রায়ান রাহার জন্য খাবার নিয়ে এসেছে। রায়ান রাহার কাছে এসে খাবারের ট্রেটা বিছানার উপর রেখে বিছানার পাশের চেয়ারটা বসে রাহার দিকে তাকিয়ে বলে, এখন আপনি কেমন আছেন? রায়ানের কথা শুনে রাহা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি এখানে কেন? আমাকে এখানে কে নিয়ে এসেছে? রিল্যাক্স, আপনি এতটা উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? রায়ানের প্রশ্নের উত্তরে রাহা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমার নাম রুমাইছা জাহান রাহা। রাহা, বাহ, নামটা তো খুব সুন্দর। আমার নাম রায়ান চৌধুরী। আচ্ছা রাহা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি করুন। আপনি গতকাল ওইভাবে দৌড়াচ্ছিলেন কেন? আর আপনাকে দেখে তো নববধূ মনে হচ্ছিল। আচ্ছা, আপনি কি তবে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন? রায়ানের কথা শুনে রাহা ভয়ে ঢোক গিলে মনে মনে বলে, এখন আমি উনাকে কি বলবো? সত্যিটা বলে দিব নাকি? না না, সত্যিটা বলে দিলে উনি যদি ওই নরপিশাচটার হাতে আমাকে তুলে দেয়, তখন আমি কি করব? কি হলো রাহা, কি ভাবছেন? রায়ানের কথায় রাহার ঘোর কাটে ও আমতা আমতা করে বলে, আমি আপনাকে কিছু বলতে পারবো না। রাহার কথা শুনে রায়ান ভ্রু কুঁচকে বলে, কেন? রায়ানের কথা শুনে রাহা ভয় পেয়ে ঢোক গিলে মনে মনে বলে, রায়ান, আমি আপনাকে কি করে সত্যিটা বলবো? আপনাকে সত্যিটা বললে তো আপনি আমাকে ওই নরপিশাচটার হাতে তুলে দিবেন। তখন আমি কি করব? এত কষ্ট করে পালিয়ে এসেও কি শেষ রক্ষা হবে না? রাহা, আপনি কি এত ভাবছেন বলুন তো? রায়ানের কথার উত্তরে রাহা কিছু বলতে নিবে তার পূর্বেই রায়ানের রুমে আনোয়ারা বেগম প্রবেশ করেন। দরজা খোলার শব্দ শুনে রাহা দরজার দিকে তাকিয়ে আনোয়ারা বেগমকে দেখতে পায়। আনোয়ারা রাহাকে বিছানায় বসে থাকতে দেখে রাহার কাছে এসে বলেন, দিদি ভাই, এখন কেমন আছো তুমি? উনার কথার উড়ে রাহা মৃদুস্বরে বলে, আমি ভালো আছি। কিন্তু আপনি কে? আনোয়ারা রাহার পাশে বসে বলেন, আমি রায়ানের দাদি। তা তোমার নাম কি দিদি ভাই? আমার নাম রুমাইছা জাহান রাহা। আনোয়ারা রাহার থুতনি ধরে বলে, তোমার নামটা যেমন সুন্দর, তুমি দেখতেও অনেক সুন্দর। উনার কথার উড়ে রাহার ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। আনোয়ারা চিন্তিত স্বরে বলে উঠেন, কিন্তু দিদি ভাই, তুমি এ ঢাকা শহরে কার কাছে এসেছ? গতকাল তোমার গায়ের লাল বেনারসি আর গা ভর্তি গহনা দেখে তো তোমাকে নতুন বউ মনে হয়েছিল। দিদি ভাই, তুমি কি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছ? এতক্ষণ যাবৎ রাহার ঠোঁটে মৃদু হাসি থাকলেও মুহূর্তের মধ্যে তা মিলিয়ে যায়। আনোয়ার বেগমের কথা শুনে রাহা আবারও ভাবনায় পড়ে যায়, যা কিনা রায়ানের চোখ এড়ায় না। সে রাহার চেহারায় স্পষ্ট ভয় দেখতে পারছে। ওর ভয়কে দূর করার জন্য রায়ান বলে উঠে,
দাদি এসব কথা না হয় থাক। উনার শরীর তো খুব দুর্বল, তাই উনার রেস্টের প্রয়োজন। রায়ানের কথা শুনে আনোয়ারা বলে উঠেন, হ্যাঁ তাই তো, দেখো না আমিও কিসব কথা নিয়ে বসে আছি। রাহা দিদি ভাই, তুমি এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে নাস্তাটা করে বিশ্রাম নাও। আমি আমার রুমে যাচ্ছি, তোমার সাথে পরে কথা বলবো, কেমন? উনার কথা শুনে রাহা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আনোয়ারা আস্তে ধীরে বিছানা ছেড়ে উঠে রুম থেকে চলে যান। রায়ান রাহার দিকে তাকিয়ে বলে, রাহা আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। রায়ানের কথা মতো রাহা ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে। রাহা বিছানায় বসে আছে আর রায়ান ওর সামনে চেয়ারে বসে আছে। রায়ান রাহাকে খাবারটা খেতে বলে। রায়ানের কথা মতো রাহা চামচে করে খানিকটা স্যুপ তুলে মুখের সামনে চামচ নিয়ে খেতে যেয়েও থেমে গিয়ে রায়ানের দিকে তাকিয়ে বলে, আপনি নাস্তা করেছেন? রাহার কথায় রায়ান মৃদুস্বরে বলে, আপনি খান, আমি পরে খেয়ে নিব। রাহার ভীষণ ক্ষুধা পেয়েছিল। গতকাল সকালে শেষ খাবার খেয়েছে। তারপর থেকে পেটে কোনো দানা পানি পড়েনি। খিদে তো লাগবে, পেটে ক্ষুধা থাকায় রায়ানের কথা রাহা ফেলতে পারে না। ও চুপচাপ খাওয়া শুরু করে। রাহা আস্তে ধীরে খাচ্ছে আর রায়ান রাহার পাশে বসে আছে। রাহার খাওয়া শেষ হতেই রায়ান এটো প্লেটগুলো কিচেনে রেখে পুনরায় ওর রুমে আসে। রায়ান রুমে এসে ওর ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মেডিসিনের বক্স বের করে। তার মধ্যে থেকে খুঁজে দুটো ঔষধের পাতা নিয়ে রাহার কাছে আসে। রাহার দিকে ঔষধের পাতা দুটো বাড়িয়ে দিয়ে বলে, নিন রাহা, ট্যাবলেট দুটো খেয়ে নিন। রাহা রায়ানের হাত থেকে ঔষধটা নিয়ে রায়ানের দিকে তাকিয়ে ভীত স্বরে বলে, এটা কিসের ঔষধ? রাহাকে ভয় পেতে দেখে রায়ান রাহাকে আশ্বাস দিয়ে বলে, ভয় পাবেন না রাহা, এখানে একটা ভিটামিন আর আরেকটা জ্বরের ঔষধ। ওহ। রায়ান জগ থেকে গ্লাসে পানি ঢেলে রাহার দিকে গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, হ্যাঁ এই নিন পানি, ঔষধগুলো খেয়ে নিন। রাহা রায়ানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে আস্তে ধীরে ঔষধগুলো খেয়ে নেয়। রায়ান পানির গ্লাসটা সেন্টার টেবিলের উপর রেখে বলে, রাহা আপনি রেস্ট নিন, আমি অন্য রুমে যাচ্ছি। আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে নির্দ্বিধায় বলবেন, কেমন? রায়ানের কথার উত্তরে রাহা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। রাহাকে রুমে রেখে রায়ান রুম থেকে চলে যায়। রায়ানের রুমে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে কিছু কথা ভাবছে রাহা। হ্যাঁ রায়ান, হ্যাঁ দাদি, আপনারা ঠিক ধরেছেন, আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। কিন্তু কেন পালিয়ে এসেছি তা আমি আপনাদের বলতে পারবো না। এতটা বছর সেই বাড়ি রূপী কারাগারে আমি বন্দী ছিলাম। অনেক কষ্ট সেখান থেকে বের হতে পেরেছি আমি। তাই আপনাদের সবটা জানিয়ে আমি আমার বিপদ ডেকে আনতে পারবো না। আমি জানি আপনাদের সবটা সত্যি বললে আপনারা আমাকে ওই নরপিশাচদের হাতে তুলে দিবেন। ওরা আমাকে পেলে মেরাই ফেলবে। আমি ওদের কাছে ধরা দিতে চাই না, আবারও সেই বন্দি জীবনে ফিরতে চাই না। আমি বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। রায়ান আমাকে গতকাল ওই পশুদের হাত থেকে না বাঁচালে আমি হয়তো কারো কাছে মুখ দেখাতে পারতাম না। আমার গায়ে কলঙ্কের দাগ লেগে যেত। সত্যি রায়ান আমার জীবনে ফেরেশতা রূপে এসে আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ স্বয়ং উনাকে আমার কাছে পাঠিয়েছিলেন। ধন্যবাদ রায়ান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন না হয় আমি এখানে আছি, কিন্তু আমি যাব কোথায়? আমি তো ঢাকা শহরে নতুন, আমি তো এখানে কাউকেই চিনি না, কার কাছে যাব আমি? এই অচেনা শহরে আমার সাহায্য করবে কে? বড় ক্যানভাসে রাহার ছবি আঁকছে রায়ান। ছবি আঁকা রায়ানের প্যাশন। ও সময় পেলেই রং তুলি হাতে নিয়ে ছবি আঁকতে বসে পড়ে। ছবি আঁকতে ও ভীষণ ভালোবাসে। যখন যা ওর চোখে লেগে যায় তখনই ও রং তুলি দিয়ে তা আঁকতে বসে পড়ে। রায়ান রুম থেকে এসেই রাহার ছবি আঁকতে বসে পড়েছে।
রায়ান রাহার একটি হাসি উজ্জ্বল ছবি আঁকে। ছবিতে রাহাকে হাসতে দেখা যাচ্ছে। রায়ান রাহার ছবির দিকে তাকিয়ে আনমনে বলে উঠে, মেয়েদের হাসলে নাকি সুন্দর লাগে, প্রেয়সী হাসলে বুঝি তোমাকে এতই সুন্দর লাগে? আমার না তোমার হাসিটা দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি করব বলো, তুমি তো আমাকে দেখলেই ভয় কেমন গুটিয়ে যাও। তবে তোমাকে ভয় পেলেও খুব সুন্দর লাগ। ভয় পেয়ে তুমি যখন আমার দিকে ছোট ছোট চোখ করে তাকাও, তখন তোমাকে দেখতে খুব কিউট লাগে। রায়ান দীর্ঘশ্বাস ছেড়ে মুচকি হাসি দিয়ে বলে, প্রেয়সী, আমি জানি তুমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো, কিন্তু প্রশ্ন হলো তুমি কার কাছে এসেছো? মনে তো হয় না তুমি কারো কাছে এসেছো। কারণ তুমি যদি কারো কাছে আসতে তবে তুমি নির্দ্বিধায় তা আমাদের বলতে, কিন্তু তুমি কিছু বলতে পারছো না। রাহা, তোমার অতীতটা বোধহয় খুব বেশি সুখকর ছিল না, তাই তো তুমি অল্পতেই ভয় পেয়ে যাও। আমি বুঝতে পেরেছি তুমি তোমার অতীতের কথা আমাদের বলতে চাইছো না। আমি বুঝতে পেরেছি সত্য বলতে তুমি ভয় পাচ্ছ, আবার মিথ্যে বলারও সাহস পাচ্ছ না। তুমি দোটানায় পড়ে আছো। কিন্তু চিন্তা করো না, আমি তোমার অতীত সম্পর্কে জানতে চাইব না। তোমাকে কোনো প্রকার অস্তিকর কথা বলবো না, এমনকি তোমার অতীতের কথা জানতেও চাইব না। আমার বিশ্বাস তুমি নিজ থেকে আমায় সবটা বলবে, আর সেটাও খুব শীঘ্রই। প্রেয়সী, তুমি আমার মেঘাচ্ছন্ন হৃদয়ে প্রণয়ের বর্ষণ হয়ে এসেছ। এ বর্ষণে আমি তোমায় নিয়ে ভিজতে চাই, তোমায় কাছে পেতে চাই। প্রেয়সী, তুমিও কি আমাকে ভালোবাসবে, নাকি দূরে সরিয়ে দিবে? ছাড়ুন আমাকে, আল্লাহর দোহাই লাগে, ছাড়ুন আমাকে। দয়া করে আমার সর্বনাশ করবেন না। ছাড়ুন আমাকে। রায়ান নিচে লিভিং রুমে যাচ্ছিল। হঠাৎ ওর রুম থেকে রাহার কণ্ঠে উক্ত কথাগুলো শুনতে পেয়ে রায়ান হন্তদন্ত হয়ে রুমের ভেতরে প্রবেশ করে। আর রুমের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় রাহা চোখ বন্ধ করে ঘুমের ঘোরে উক্ত কথাগুলো বলছে। রাহাকে ঘুমের ঘোরে এতটা আতঙ্কিত হতে দেখে রায়ান রাহাকে ডাকতে শুরু করে। রাহা, উঠুন, কি হয়েছে আপনার? আপনি কি দুঃস্বপ্ন দেখেছেন? কি হলো রাহা, উঠুন। রায়ানের কণ্ঠস্বর কানে যেতেই রাহার ঘুম ভেঙে যায়। রাহা চোখ মেলে তাকায়। রায়ান রাহার দিকে কিছুটা ঝুঁকে ছিল। রায়ানকে নিজের এতটা কাছে দেখে রাহা চিৎকার করে শোয়া থেকে উঠে বসে। রাহাকে এভাবে চিৎকার করতে দেখে রায়ান ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। প্রচণ্ড ভয়ে রাহার শরীর থর থর করে কাঁপছে। সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গেছে। রাহার এ অবস্থা দেখে রায়ান জগ থেকে গ্লাসে পানি ঢেলে রাহার দিকে বাড়িয়ে দিয়ে বলে, রাহা, পানিটা খেয়ে নিন। রাহা রায়ানের দিকে চোখ তুলে তাকায় ওর হাতে গ্লাস দেখে। রাহা কাল বিলম্ব না করেই রায়ানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক নিমেষে সম্পূর্ণ পানিটা শেষ করে ফেলে। রায়ান রাহার হাত থেকে গ্লাসটা নিয়ে টেবিলের উপরে রেখে রাহার পাশে বসে বলে, রাহা, আপনি কি ঠিক আছেন? রায়ানের কথার উত্তরে রাহা মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। রাহা, কি হয়েছে? আপনি কি কোনো দুঃস্বপ্ন দেখেছেন? রাহা কি বলবে বুঝতে পারছে না। এটা তো দুঃস্বপ্ন ছিল না, এটা তো একটা দুঃসময়ের কথা মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় রাহা তখন কতটা অসহায় ছিল। রাহাকে পুনরায় ভাবনায় মগ্ন হতে দেখে রায়ান বলে উঠে, কি হলো রাহা, আপনাকে কিছু জিজ্ঞেস করলে আপনি ভাবনায় মগ্ন হয়ে যান কেন? রায়ানের কথায় রাহা ভাবনার সুতো ছিঁড়ে বাস্তবতায় ফিরে আসে ও মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আসলে আমি বুঝতে পারছি না আপনাকে কথাগুলো বলাটা কি ঠিক হবে। রাহার কথা শুনে রায়ান ভ্রু কুঁচকে বলে, কি এমন কথা আছে যা বলতে আপনি এতটা ভয় পাচ্ছেন? আছে কিছু কথা যা আমি আপনাকে বলতে সাহস পাচ্ছি না। রাহা, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন।
একটা বার বিশ্বাস করেই দেখুন না, ইনশাআল্লাহ ঠকবেন না। রায়ানের কথা শুনে রাহা ভরসা পায়। রাহা অনেক ভেবে চিন্তে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, রায়ান, আপনি ঠিক ধরেছিলেন। হ্যাঁ, আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। আমার বাড়ি রাজশাহীতে। আমি খুব ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি। তারপর থেকে আমি আমার মামা মামির কাছে বড় হয়েছি। তারা আমাকে জোর করে বিয়ে দিতে চাওয়ায় আমি রাজশাহী থেকে পালিয়ে এসেছি। রাহা কথাগুলো একনিঃশ্বাসে বলে চুপ করে যায়। ও মাথা নিচু করে মনে মনে বলে, এতটুকু আপনাকে জানানোর প্রয়োজন ছিল বলেই জানাতে বাধ্য হলাম। কিন্তু পুরোটা সত্যি আমি আপনাকে বলতে পারবো না। তাছাড়া আমি চাইলেও এত সহজে আপনাকে বিশ্বাস করতে পারবো না। রাহার কথা শুনে রায়ান বলে উঠে, আপনি এখানে কার কাছে এসেছেন? আমি কারো কাছে আসিনি। আমি এই প্রথম ঢাকায় এসেছি। এর আগে আমি কখনোই ঢাকায় আসিনি। তাহলে আপনি এখন কোথায় যাবেন? রায়ানের কথা শুনে রাহার মনের আকাশে কালো মেঘ জমে। ও যেই ভয়টা পেয়েছিল তাই হলো, রায়ানের কথার উত্তরে রাহা কি বলবে বুঝতে পারছে না। ঠিকই তো, ও এখন কোথায় যাবে, কার কাছে যাবে? এই নিস্তব্ধ শহরে ও তো কাউকেই চেনে না। তবে ও কোথায় যাবে, কার কাছে যাবে? কি হলো রাহা, বলুন আপনি এখন কোথায় যাবেন? রায়ানের কথা শুনে রাহা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানি না। এই শহরে আমি কাউকেই চিনি না। আমি কোথায় যাব তা আমি নিজেও জানি না। ঠিক আছে, আপনাকে কোথায় যেতে হবে না। আপনি এখানেই থাকবেন। রায়ানের কথা শুনে রাহা অবাক হয়ে বলে উঠে, কি বলছেন? আমি আপনার বাড়িতে থাকব কেন? ওমা, এইমাত্র আপনিই তো বললেন আপনার কোথাও থাকার জায়গা নেই। তাই তো বললাম এখানে থাকার জন্য। না, তা কি করে হয়? আমি আপনার বাড়িতে কেন থাকব? আপনি নাকি এ শহরে কাউকে চিনেন না? তবে আপনিই বলুন আপনি কোথায় যাবেন? রায়ানের কথা শুনে রাহা পুনরায় ভাবনায় পড়ে যায়। রায়ান তো ঠিকই বলেছেন, আমি তো এ শহরে কাউকে চিনি না, আমি কোথায় যাব? কিন্তু তাই বলে তো আমি উনার বাড়িতে থাকতে পারি না। এখন কি করব আমি? রাহাকে কিছু বলতে না দেখে রায়ান কিছু একটা ভেবে বলে, আচ্ছা রাহা, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি? রায়ানের কথার উড়ে রাহা মৃদুস্বরে বলে, আমি নার্সিং কোর্স কমপ্লিট করেছিলাম। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। আপনি চাইলে আমার হসপিটালে জয়েন করতে পারেন। রায়ানের কথা শুনে রাহা ভ্রু কুঁচকে বলে, আপনার হসপিটাল মানে? ওহ সরি, আপনাকে বলতে তো ভুলেই গেছি, আসলে আমি পেশায় একজন ডক্টর। ওহ মাই গড, আপনি ডক্টর? জি, আসলে আমার একটা অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন ছিল। আপনি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবেন? আমি হব আপনার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আপনি। আপনার তো মেডিকেলের বিষয়ে যথেষ্ট নলেজ আছে। আমার মনে হয় আপনি কাজটা করতে পারবেন। আর কোনো কিছু না বুঝলে বা না পারলে আমি তো আছি। আমি আপনাকে সব শিখিয়ে দিব। বলুন, আমার অ্যাসিস্ট্যান্ট হবেন নাকি? রায়ানের কথা শুনে রাহা মনে মনে বলে, উনি আমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হওয়ার প্রস্তাব দিচ্ছেন। আদৌ কি আমি এর যোগ্য? যদি আমার দ্বারা কোনো ভুল হয় তবে কি উনি রাগ করবেন? না, উনি তো বললেন উনি আমাকে সব বুঝিয়ে দিবেন, শিখিয়ে দিবেন। তবে কি আমি উনার প্রস্তাবে রাজি হব? রাহা, বলুন আপনি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবেন? দেখুন, আপনি যদি আমার অ্যাসিস্ট্যান্ট হন তবে আমি আপনাকে ভালো অ্যামাউন্টের স্যালারি দিব। সেই স্যালারি দিয়ে না হয় আপনি আমাকে থাকা খাওয়ার জন্য টাকা দিবেন। এতে করে আপনি নিজের টাকায় সসম্মানে আমার বাড়িতে থাকতে পারবেন। তখন এখানে থাকতে আপনার আত্মসম্মানেও বাধবে না নিশ্চয়ই। কি ঠিক বলছি তো? হুম, ঠিকই বলেছেন। তো আপনি কি আমার অ্যাসিস্ট্যান্ট হবেন? রাহা অনেক ভেবে চিন্তে রায়ানের প্রস্তাবে রাজি হয়ে যায়।
জি, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হব। রাহার কথা শুনে রায়ানের ঠোঁটে হাসি ফুটে ওঠে। রায়ান হাসি মুখে বলে, তবে আপনি 1 সপ্তাহ পর হসপিটালে জয়েন হয়ে যাবেন কেমন? এত দেরি কেন? আমি কাল থেকেই জয়েন করি। না, এখন তো আপনার শরীরটা ভালো নেই। আপনি সুস্থ হওয়ার পর না হয় হসপিটালে জয়েন করবেন। না না, সমস্যা নেই, আমি পারব। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করেই বলছেন, তবে আপনি পরশুদিন দিন থেকে হসপিটালে জয়েন করবেন। ঠিক আছে। রায়ানের কথার উড়ে রাহা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। রায়ান ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30টা বাজে। রায়ান ঘড়ির থেকে চোখ সরিয়ে রাহার দিকে তাকিয়ে বলে, রাহা দুপুর হয়ে গেছে, যান ফ্রেশ হয়ে আসেন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। রাহা মাথা নিচু করে মৃদুস্বরে বলে, আমি আপনাদের সাথে বসে খেতে পারি কি? হ্যাঁ অবশ্যই, আপনি ফ্রেশ হয়ে আসেন। আমি আপনাকে নিয়ে নিচে যাব। ঠিক আছে। রায়ানের কথা মতো রাহা বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে। রায়ান রাহাকে নিয়ে নিচে চলে আসে। আনোয়ারা ডাইনিং টেবিলে বসেছিলেন। উনি রাহাকে দেখে বলে উঠেন, দিদি ভাই, এখন কেমন আছো তুমি? ভালো আছি দাদি। বসো দিদি ভাই, আমার পাশে বসো। রায়ান আনোয়ারার পাশের চেয়ারটা টেনে দিয়ে রাহাকে চেয়ারটাতে বসতে বলে। রায়ানের কথা মতো রাহা চেয়ারটাতে বসে পড়ে। রায়ান যে আনোয়ারার অন্য পাশে বসে। সার্ভেন্টরা এসে খাবারের আইটেমগুলো ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে রাখে। আনোয়ারা প্রথমে রাহার প্লেটে খাবার সার্ভ করে, পরবর্তীতে রায়ানের প্লেটে খাবার সার্ভ করেন। রায়ান রাহাকে খেতে বলে, কিন্তু আনোয়ারা রাহাকে বাধা দিয়ে রাহার প্লেটটা নিজের কাছে এনে খাবারটা ভালোভাবে মেখে রাহার মুখের সামনে লোকমা তুলে ধরে মুচকি হাসি দিয়ে বলে, দিদি ভাই, তোমার কষ্ট করে হাত দিয়ে খেতে হবে না। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হা করো দিদি ভাই। আনোয়ারার কথা মতো রাহা হা করে লোকমাটা মুখে পুরে নেয়। রায়ান রাহার দিকে একবার তাকিয়ে ওর উপর থেকে চোখ সরিয়ে আনোয়ারার দিকে তাকিয়ে বলে, দাদি, রাহা এখন থেকে আমাদের সাথেই থাকবেন। রায়ানের কথা শুনে আনোয়ারা হাসি মুখে বলেন, সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। রাহা আমার সাথে অনেক কথা শেয়ার করেছেন। হ্যাঁ, উনি বাসা থেকে পালিয়ে এসেছেন কারণ উনার মামা মামি জোর করে বিয়ে দিতে চেয়েছিল। উনার এই শহরে কেউ নেই, তাই আমি উনাকে আমাদের সাথে থাকতে বলেছি। উনি নার্সিং কোর্স কমপ্লিট করেছেন, তাই আমি উনাকে আমার অ্যাসিস্ট্যান্ট হবার জন্য প্রস্তাব দিয়েছিলাম। আর রাহা আমার প্রস্তাবে রাজিও হয়ে গেছেন। উনি পরশুদিন থেকে হসপিটালে জয়েন করবেন। বাহ, বেশ ভালো রাহা, তুমি আমাদের এখানে নিশ্চিন্তে থাকবে, তোমার কোনো প্রকার অসুবিধা হবে না। আনোয়ারার কথা শুনে রাহা উত্তরে মুচকি হাসি দেয়। গল্প গুজবের মধ্যে ওদের খাবার খাওয়া শেষ হয়। খাওয়া দাওয়া শেষ করে রাহা রায়ানের রুমে চলে আসে। আর রায়ান রাহার রুম গুছানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। রায়ানের রুমের পাশের রুমটা গেস্ট রুম। এই রুমটা বেশ বড়, তাই রায়ান এই রুমটাই রাহাকে দিতে চাইছে। ও সার্ভেন্টদের দিয়ে পুরো রুমটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমটা গুছায়। রায়ান পুরো রুমটার দিকে একবার চোখ বুলিয়ে নিজের রুমের সামনে এসে দরজায় নক করে বলে, রাহা, আসব? রায়ানের কথা শুনে রাহা বলে উঠে, হ্যাঁ রায়ান, আসেন। রাহার অনুমতি পেয়ে রায়ান রুমের ভেতর প্রবেশ করে বলে, রাহা আসেন, আপনাকে আপনার রুমটা দেখিয়ে দেই। রায়ানের কথা মতো রাহা রায়ানের পিছে পিছে আসে। রায়ান পাশের রুমটায় এসে বলে, রাহা দেখুন তো রুমটা আপনার পছন্দ হয়েছে কিনা। রাহা পুরো রুমটায় একবার চোখ বুলিয়ে বলে, হ্যাঁ রুমটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। রায়ান রাহাকে বারান্দায় নিয়ে আসে। এই রুমের বারান্দাটা অনেক বড়। বারান্দায় একটা দোলনা আছে আর আছে বাহারি রকমের ফুলের গাছ।
ফুলগুলো দেখে রাহা লোভ সামলাতে না পেরে ফুলগুলো ছুঁয়ে দেয়। ফুলগুলো ছুঁতেই রাহার ঠোঁটে হাসি ফুটে ওঠে। রাহার ঠোঁটের হাসি দেখে রায়ানের ঠোঁটেও হাসি ফুটে ওঠে। হঠাৎ কেউ রুমের দরজায় নক করে। দরজায় নক করার শব্দ শুনতে পেয়ে রাহা দরজার দিকে তাকাতেই রায়ান বলে উঠে, আমি দেখছি কে এসেছে। রায়ান বারান্দা থেকে বের হয়ে রুমের দরজা খুলতেই দেখতে পায় সার্ভেন্ট রাহার বেনারসি শাড়িটা আর গহনাগুলো নিয়ে এসেছেন। রায়ান ওনার হাত থেকে শাড়ি আর গহনাগুলো নিয়ে রাহার কাছে চলে আসে। রাহাও ইতোমধ্যে বারান্দা থেকে বের হয়ে রুমে চলে এসেছে। রায়ান রাহার দিকে শাড়ি আর গহনাগুলো বাড়িয়ে দিয়ে বলে, নিন রাহা আপনার শাড়ি আর গহনা। রাহা রায়ানের হাত থেকে শাড়ি আর গহনাগুলো নিয়ে বলে, থ্যাংক ইউ, ওয়েলকাম, নিন এগুলো কাবার্ডে রেখে দিন। রায়ানের কথা মতো রাহা কাবার্ডের কাছে এসে কাবার্ডের দরজাটা খুলতেই দেখতে পায় পুরো কাবার্ড খালি পড়ে আছে। কাবার্ডে ওর পরার জন্য একটা ড্রেসও নেই। রাহা ওর গহনা আর শাড়িটা কাবার্ডে রেখে দরজা লাগিয়ে দেয়। হঠাৎ রাহার মন খারাপ হতে দেখে রায়ান বলে উঠে, কি হলো রাহা, আপনার মন খারাপ কেন? রায়ানের কথার ওরে রাহা মাথা নিচু করে মৃদুস্বরে বলে, আসলে আমার তো পরার মতো কোনো ড্রেস নেই। রাহার কথা শেষ হওয়ার পূর্বেই রায়ান বলে উঠে, ও এই ব্যাপার, চলুন তাহলে। কোথায় যাব? শপিং মলে শপিং করতে। শপিং? হ্যাঁ, চলুন কিছু কেনাকাটা করে আসি। আমি আপনার সাথে যাব। হ্যাঁ, আমার সাথে যাবেন। আর এতে এত অবাক হওয়ার কি আছে? এমনিতেও দুদিন পর থেকে আপনার আমার সাথে সাথেই সব জায়গায় যেতে হবে। তবে আজ আমার সাথে গেলে সমস্যা কোথায়, চলুন না। আচ্ছা চলুন, আসুন আমার সাথে। রায়ান আগে আগে হাঁটছে আর রাহা ওর পিছে পিছে আসছে। রায়ান রাহা আনোয়ারার রুমে আসে। আনোয়ারা বিছানায় হেলান দিয়ে বসে তাসবিহ পড়ছিলেন। উনি ওদের দেখে বলেন, দাদু ভাই তোমরা কিছু কি বলবে নাকি? আনোয়ারার কথার উত্তরে রায়ান বলে, হ্যাঁ দাদি, আমি আর রাহা একটু শপিং করতে যাচ্ছি। ওহ আচ্ছা, সাবধানে যেও। জি, চলুন রাহা। রায়ানের কথার উত্তরে রাহা মাথা নাড়িয়ে রায়ানের পিছে পিছে আসে। ওরা সদর দরজার কাছে আসতেই রাহা মুখ কালো করে বলে, রায়ান আমি আপনার সাথে যাব কি করে, আমার তো পায়ে পরার মতো কোনো জুতোও নেই। রাহার কথা শুনে রায়ানেরও বোধগম্য হল রাহার তো জুতো নেই, ওকে খালি পায়ে নিয়ে যাওয়া যাবে না। তাই রায়ান একজন সার্ভেন্টকে উনার একজোড়া জুতো নিয়ে আসতে বলে। রায়ানের কথা মতো উনি উনার জুতো নিয়ে আসেন। রায়ান রাহার দিকে তাকিয়ে বলে, রাহা উনার জুতো জোড়া পরে নিন। রায়ানের কথা মতো রাহা জুতো জোড়া পরে। কিন্তু জুতো জোড়া ওর পায়ের তুলনায় এক সাইজ ছোট, যার ফলে জুতো জোড়া পরার পর রাহা পায়ে ব্যথা অনুভব করে, কিন্তু তা ও মুখ ফুটে বলে না। রায়ান রাহার দিকে তাকিয়ে বলে উঠে, রাহা ঠিক আছে। রায়ানের কথার উড়ে রাহা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। আচ্ছা চলুন তবে। রায়ান সদর দরজা দিয়ে বের হয়ে পার্কিং লটে যেয়ে গাড়ি বের করে। রাহা গাড়ির কাছে চলে আসতেই রায়ান গাড়ির দরজা খুলে দিয়ে রাহাকে বসতে বলে। রায়ানের কথা মতো রাহা গাড়িতে উঠে বসে। রায়ান নিজের সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, রাহা সিট বেল্টটা লাগিয়ে নিন। রায়ানের কথা শুনে রাহা পড়ল বিপদে। ও তো কখনো এরকম গাড়িতে উঠেনি, তাই ও জানেও না সিট বেল্ট কি করে লাগাতে হয়। তবুও রাহা কোনো কিছু না বলে সিট বেল্ট লাগানোর চেষ্টা করে, কিন্তু ও কিছুতেই সিট বেল্টটা লাগাতে পারছে না। এই দৃশ্যটা অবশ্য রায়ানের চোখ এড়ায়নি। রাহা অনেক চেষ্টা করার পরও সিট বেল্ট লাগাতে না পেরে বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। ও আবার চেষ্টা করতে নিলেই হুট করে রায়ান রাহার একদম কাছে চলে আসে। হঠাৎ রায়ানকে নিজের এতটা কাছে আসতে দেখে রাহা ভড়কে যায়। রায়ানকে নিজের এতটা কাছে দেখে রাহা ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে।
রায়ান রাহার কাছে এসে রাহার সিট বেল্টটা লাগিয়ে দিয়ে সরে আসে। নিজের কাছে কারো অস্তিত্ব অনুভব করতে না পেরে রাহা চটজলদি চোখ মেলে তাকায়। ও পাশ ফিরে তাকিয়ে দেখে রায়ান নিজের সিটে বসে গাড়ি স্টার্ট দিচ্ছে। রায়ান সামনের দিকে তাকিয়ে বলে, আপনি যা ভেবেছিলেন তার কিছুই করিনি আমি। রায়ানের কথার অর্থ বুঝতে পেরে রাহা লজ্জায় মাথা নিচু করে ফেলে। রায়ান লুকিং গ্লাসে রাহার লজ্জা মাখা মুখশ্রী পানে তাকিয়ে নিজের অজান্তেই হেসে ফেলে। রায়ান আপনমনে ড্রাইভ করছে, আর রাহা রায়ানের পাশে বসে জানালা দিয়ে ব্যস্ত নগরীটা দেখছে। বেশ কিছুক্ষণ পর ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায়। রায়ান শপিং মলটার পার্কিং লডে গাড়িটা পার্ক করে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে বের হয়ে আসে। রায়ান গাড়ির দরজা খুলে দিতেই রাহাও গাড়ি থেকে বের হয়ে আসে। রায়ান রাহাকে সাথে নিয়ে শপিং মলের ভেতরে প্রবেশ করে। কিন্তু কিছু দূর যেতেই রাহা থেমে যায়। ওকে এভাবে থেমে যেতে দেখে রায়ান বলে উঠে, কি হলো রাহা, আপনি এভাবে থেমে গেলেন কেন? রায়ানের কথার উড়ে রাহা আমতা আমতা করে বলে, আসলে জুতোটা ছোট, আমার হাঁটতে কষ্ট হচ্ছে। জুতো জোড়া যে ছোট তা রায়ান লক্ষ্যই করেনি। ও ঘাড় ঘুরাতেই একটা জুতোর শপ দেখতে পায়। ও সেদিকে থেকে চোখ সরিয়ে রাহার দিকে তাকিয়ে বলে, রাহা একটু কষ্ট করে, ওই শপটায় চলুন, আগে আপনার জন্য জুতো কিনে নেই, তারপর না হয় ড্রেস কিনব। রায়ানের কথায় রাহাও আর দ্বিমত করে না। ও রায়ানের সাথে সেই শপটায় চলে আসে। রাহার ভীষণ পা ব্যথা করছিল, তাই রাহা শপে থাকা একটা চেয়ারে বসে পড়ে। রায়ান রাহাকে জুতো পছন্দ করতে বলে। রাহার ডিসপ্লেতে থাকা একটা জুতো পছন্দ হয়। ও শপে থাকা স্টাফকে জুতোটা দেখাতে বললে সে জুতো জোড়া বের করে রাহার হাতে দেয়। রায়ান রাহাকে জুতো জোড়া পরে দেখতে বলল। রায়ানের কথা শুনে রাহা জুতোটা পরতে নিলে শপে থাকা স্টাফ রাহার সামনে হাঁটু গেড়ে বসে রাহার পায়ে জুতো পরিয়ে দেওয়ার জন্য। রাহার পায়ে হাত দিতে নিলে রাহা পা সরিয়ে নিয়ে বিচলিত কণ্ঠে বলল, এ কী করছেন আপনি? আমার পা ধরছেন কেন? আমি একাই পরতে পারবো। রাহার কথার উত্তরে রায়ান বলে উঠল, রাহা, এটা ওনার কাজ, ওনার কাজ ওনাকে করতে দাও। না না প্লিজ, আমি আমার জুতো নিজেই পরতে পারবো। রায়ান এবার বুঝতে পেরেছে রাহা লোকটার সামনে ইতস্তত বোধ করছে। অবশ্য রায়ানও চাইছে না লোকটা রাহাকে স্পর্শ করুক, তাই সে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আপনি উঠে দাঁড়ান। রায়ানের কথায় স্টাফটা উঠে দাঁড়ায়। স্টাফটা উঠে দাঁড়াতেই রাহা জুতোটা পরার চেষ্টা করতে করতে বলল, না থাক, আমি একাই পরতে পারবো। কিন্তু রায়ান রাহার কথায় তোয়াক্কা না করে নিজেই রাহার সামনে হাঁটু গেড়ে বসে রাহার পায়ে জুতো পরানোর জন্য। রাহার পায়ে হাত দিতেই রাহার সমস্ত শরীর কেঁপে ওঠে। হঠাৎ বৈদ্যুতিক কিছু ছুলে মানুষের যেমন ঝটকা লাগে, রাহারও ঠিক তেমনই ঝটকা লেগেছে। চলবে।